আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সালেহ মাহমুদ, ফিটনেস কোচ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা করছি, যে আলোচনাটা করব, সেটি হচ্ছে যে আমরা যারা রেগুলার জিমে আসি কিংবা যারা বিগিনার, তারা কি ধরনের ওয়ার্কআউট মিস্টেকগুলো করেন, যেটি আমি আমার এই জিমেই প্রায় 10 বছরের বেশি সময় ধরে আমি এক্সপিরিয়েন্স আমার হয়েছে। কাস্টমারের সাথে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছে, এটা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স যেটাকে বলে। তো আমি যেটা দেখেছি যে কাস্টমাররা ম্যাক্সিমাম এই কয়েকটা ভুল তারা বেশি করে। তো মূলত এই ভিডিওটা হলো যারা ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল তাদের জন্য। তবে যারা বিগিনার রয়েছেন জিমে, যারা নতুন শুরু করেছেন, কেবল এসেছেন জিমে, তারা এটাকে একটা লার্নিং ধরতে পারেন ফর ফিউচার। আপনারা যখন ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্স লেভেলে ওয়ার্কআউটগুলি করবেন, তখন আপনারা এটা ফলো করতে পারেন। তো আমি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম। সেটা হচ্ছে যে প্রথম যেই মানে ভুলটা আমি দেখি সবার মধ্যে, এটা সিনিয়র থেকে জুনিয়র থেকে একদম যারা বিগিনার, সবাই এই ভুলটা করেন। যদিও আমরা চেষ্টা করি, আমরা যারা জিমে যারা কোচিং করাই, ট্রেনিং করাই। তো ফার্স্ট ভুলটা হচ্ছে কার্ডিও এক্সারসাইজ। তো আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেল কিংবা অ্যাডভান্স লেভেলে ওয়ার্কআউট করেন, তো আমরা যেটা দেখি যে আপনারা জিমে এসেই কার্ডিওটা বেশি করেন। 10 মিনিট 15 মিনিট আপনারা ট্রেডমিল করছেন কিংবা সাইক্লিং করছেন, এরপরে আবার কিছু বডি ওয়েট কার্ডিও করছেন, এরপরে আরও 10-15 মিনিট আপনারা স্ট্রেচিং করছেন। তাতে কিন্তু দেখা যাচ্ছে আপনার কিন্তু প্রায় 20 থেকে 30 মিনিট সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা কথা মনে রাখতে হবে যে আমরা হিউম্যান, আমাদের শক্তির কিন্তু একটা লিমিট আছে। তো যেমন আমি উদাহরণ হিসেবে বলি, যেমন ঘোড়া কিন্তু মাইলের পর মাইল দৌড়াতে পারে, তাদের কিন্তু খুব একটা কষ্ট হয় না। আবার যারা আবার ধরেন যে উট, উট এই প্রাণীটা মরুভূমিতে ওনারা অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ওনারা কিন্তু পানি ছাড়াও চলতে পারে, কারণ এদেরকে আল্লাহ তাআলা এইভাবে করে সৃষ্টি করেছেন। তো আমরা মানুষ, হিউম্যান বিং, তো আমরা কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে, আমাদের স্ট্রেংথটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তো আমাদের এটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ ওয়ার্কআউট করার পর আমাদের রেস্ট নিতে হয়। তো আমরা যে কার্ডিওটা করছি, সে কার্ডিওটা আমার মেন, আমরা যদি জিমে যদি আমরা ফ্যাট লুজ করতে আসি কিংবা যদি স্ট্রেংথ বাড়ানোর এক্সারসাইজ করি কিংবা মাসেল গেইন বা ওয়েট গেইন বা বডি বিল্ডিং, জেনারেল ফিটনেস, যেটাই বলেন না কেন, তো আসলে একটা ওয়ার্কআউট রুটিন যখন করা হয় তখন কিন্তু শুধু কার্ডিও বেসড ওয়ার্কআউট রুটিন হয় না। তো আমরা যেটা দেখি যে ম্যাক্সিমাম কার্ডিও এক্সারসাইজ করলে কি হয়, যে আপনার ম্যাক্সিমাম যখন আপনি কার্ডিও এক্সারসাইজগুলি করবেন, স্ট্রেচিং করবেন, অনেকক্ষণ ধরে করবেন, তখন হবে কি আপনার এনার্জি কিন্তু ড্রেইন হবে, আপনার ফ্যাটিক হয়ে যাবেন। তো দেখা যায় যে আপনি যখন মেন ওয়ার্কআউট করবেন, তখন কিন্তু আপনার ওই স্ট্রেংথটা কিন্তু আর পাবেন না। কারণ হচ্ছে আপনার মেইন জিমে যদি আপনি আসেন, আমি বলবো আপনার মেইন ওয়ার্কআউট হবে স্ট্রেংথ ট্রেনিং, ওয়েট ট্রেনিং। তো ওয়েট ট্রেনিং বেস ওয়ার্কআউট কিন্তু আপনার হবে। তো সেটা আমরা যদি কার্ডিও বেশি করি এবং স্ট্রেচিং অনেকক্ষণ ধরে করি, তাহলে কিন্তু আমাদের স্ট্রেংথ কমে যাবে। তো এটা ছিল আমার ফার্স্ট মিস্টেক। সেকেন্ড মিস্টেক হচ্ছে যে আমরা অনেকে দেখি যে জিমে এসেই অ্যাপসের এক্সারসাইজ শুরু করে দিয়েছে, কোনো রকম স্ট্রেচিং নাই, কোনো ধরনের কার্ডিও নাই, একটু ওয়ার্ম আপের কোনো বালাই নাই, আপনারা এসেই আপনার অ্যাপস এক্সারসাইজ শুরু করে দিয়েছে। অ্যাপস এক্সারসাইজ আপনারা করতে পারেন, তবে কারা করবেন এটা ঠিক না? তো যাদের ফ্যাট পার্সেন্টেজ অনেক কম, যাদের ফ্যাট পার্সেন্টেজ সিঙ্গেল ডিজিট, তারা এসে অ্যাপসের ওয়ার্কআউট করতেই পারেন, কোনো সমস্যা নাই। কারণ অ্যাপসের একটা বিগ মাসেল, এটারও একটা বিউটি আছে। তো এই বিউটিটাকে জন্য এটাকেও একটা মাসেল হিসেবে ধরা হয় এবং এখানে অনেক ওয়ার্কআউট করতে হয়। কিন্তু আমি জিমে এসেই এখন দেখা গেল আমার ফ্যাট পার্সেন্টেজ মোর দেন 15, 20, 25, আমি অ্যাপসের ওয়ার্কআউট করলাম, লাভ নাই। কারণ আপনারা হয়তো জানেন যে পেটের ব্যায়াম করলে পেটের ফ্যাট কমে না,
ফ্যাট কমানোর জন্য কোনো স্পট রিডাকশন নাই। এখন ধরেন আপনার চেস্ট ফ্যাট আছে, আপনি যদি শুধু চেস্টের ব্যায়ামগুলি করেন, কিছু কাজ তো হবেই, কিন্তু ম্যাক্সিমাম কাজ কিন্তু হবে না। চেস্ট ফ্যাটের জন্য আপনাকে শোল্ডারের ওয়ার্কআউট করতে হবে, আপনি ব্যাকের ওয়ার্কআউট করতে হবে, কারণ এগুলো সব কানেক্টিং মাসল। তো আপনি যখন চেস্টের ফ্যাট কমানোর জন্য আপনি চেস্টের ব্যায়াম করবেন, আপনি যখন শোল্ডারের ব্যায়াম করবেন, যখন ব্যাক মাসেলের ব্যায়াম করবেন, বাইসেপ ট্রাইসেপ করবেন এবং লেগস করবেন, তখন প্রপোর্শন ওয়েতে আপনার ফ্যাট কমবে। তো আমরা যেটা দেখি যে অ্যাপস এক্সারসাইজ প্রথমে আসলে যারা মানে ওনারাই করবেন, যাদের ফ্যাট পার্সেন্টেজটা অনেক কম তারা করতে পারেন, বাট যাদের ফ্যাট পার্সেন্টেজ বেশি তাদের আমি বলবো এটা করে সময় নষ্ট করার কোনো কারণ নাই। কারণ কেন আপনি সময় নষ্ট করবেন? এটার পরিবর্তে আপনি আপনার যে ওয়ার্কআউট রুটিন সেটা ভালো মতো করেন, হয়তো ওয়ার্কআউট শেষ হয়ে যাওয়ার পর হয়তো আপনি কিছু অ্যাপসের ব্যায়াম করতেই পারেন, কোনো সমস্যা নেই। থার্ড হচ্ছে যে আমরা অনেকে দেখি, এটা আমরা একটু মানে হতবাক হই, অনেকে আছেন যে জিমে এসেই কোনো ধরনের স্ট্রেচিং নাই, স্ট্রেচিং না করে আপনারা একদম হঠাৎ ইমিডিয়েটলি জিমে এসে আপনারা ওয়েট তোলা শুরু করছেন। তো আসলে আমি বলবো আপনারা অনেক লাকি, কারণ হচ্ছে যে আপনারা কিন্তু যে কোনো সময় ইনজুরি আপনার হয়ে যেতে পারে, এবং একটা ইনজুরি হলে কিন্তু আপনার লাইফ ফেল হয়ে যাবে। তখন আপনার এটাকে হিল করার জন্য, এটাকে ঠিকঠাক করার জন্য আপনার কিন্তু অনেক টাকা পয়সা খরচ হবে এবং আপনার অনেক সাফারিংস আছে। তো এই জন্য আমরা চেষ্টা করব 5 মিনিট কার্ডিও এক্সারসাইজ করার জন্য, কিছু হয়তো একটু হালকা হেঁটে নিলাম। কারণ একটা কথা বলে রাখি, আমাদের দেশ কিন্তু গরম, হ্যাঁ, এটা ট্রপিক্যাল কান্ট্রি, এখানে সবসময় গরমটাই বেশি হয় 2-3 মাস ছাড়া, শীতকাল ছাড়া। তো এখানে আমাদের বডি কিন্তু সবসময় ওয়ার্ম আপ থাকে। এটা যদি শীত প্রধান দেশ হতো তাহলে হয়তো আপনি অনেক বেশি মানে কার্ডিও এক্সারসাইজ করে আপনি বডিকে মানে টেম্পারেচার বাড়াতেন আর কি। তো এটা কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা অত লাগে না। সো আমি বলবো যে আপনি জিমে এসে আপনি 5 মিনিট কিংবা 2 মিনিট বা 4 মিনিট 5 মিনিট আপনি স্ট্রেচিং আপনি সাইকেল করতে পারেন কিংবা ট্রেডমিল করতে পারেন। করার পরে আপনি 5 মিনিট স্ট্রেচিং করলেন, স্ট্রেচিং করার পরে দেন আপনি আপনার মেন ওয়ার্কআউট শুরু করলেন। তো আমরা যেটা বলছিলাম যে আমার পয়েন্ট নাম্বার 3-তে, যে অনেকে স্ট্রেচিং করেন না, কার্ডিও তো করেনই না, হঠাৎ করে এসে আপনারা এবং এসেই হ্যাভি ওয়েট লিফটিং করা শুরু করেন। তো এটা আসলে করাটা আপনারা হয়তো লাকি, আমি আগে বললাম যে এটা কিন্তু মারাত্মক ধরনের ইনজুরিজ হতে পারে। নাম্বার 4 হচ্ছে যে আমরা জিমে দেখি যে অনেকে শুধু কথা আসলে যে বলে, ভাই আমি আজকে চেস্টে 6টা আইটেম মারবো, লেগসের আজকে 8টা আইটেম মারবো, হ্যাঁ, বাইসেপ আর্মসের আজকে আমরা 6টা আইটেম মারবো, 5টা আইটেম মারবো। আসলে ব্যাপারটা কিন্তু সেটা না। কারণ হচ্ছে আইটেমস কয়টা মারবেন, কতগুলি সেট করবেন, সেটার কিন্তু একটা মার্কার আছে। কতগুলি আইটেম করা উচিত, কতগুলি সেট করা উচিত। আমার বডি, যেহেতু আমি বলছি আমরা হিউম্যান বিং, আমাদের কিন্তু লোড ক্যাপাসিটি আছে, তবে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা অনেকে জেনেটিক্সের কারণে ওনারা অনেক বেশি ওয়ার্কআউট করতে পারেন, অনেক বেশি তাদের লোড ক্যাপাসিটি অনেক বেশি, বাট সবাই কিন্তু না। তো টু মেনি ওয়ার্কআউট আইটেমস, টু হেভি লোড ওয়ার্কআউট। অনেকে, আমি যেটা বলছিলাম যে আমরা জিমে এসে আমরা আগে চিন্তা করি, হ্যাঁ আমি আজকে ব্যাকের 8টা আইটেম মারবো, বাইসেপে আমরা 4টা আইটেম মারবো। আসলে এটা ডিপেন্ডস করে আপনারা কতটুকু ভালোভাবে ওয়ার্কআউট করতে পারলেন, এটার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি ফুল এফোর্ট দিয়ে যদি আপনি এক্সারসাইজগুলি করেন, করে যদি আপনি 8টা আইটেম মারতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনার ওয়ার্কআউটের মধ্যে অবশ্যই কোয়ালিটি ওয়ার্কআউট কিন্তু হতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তো এই জন্য আমাদের তো একটা প্ল্যানিং থাকেই, আমাদের রুটিন থাকে, তো কয়টা আইটেম করবো এটা আমাদের একটা মাথায় হিসাব থাকে। কিন্তু জিমে এসে আসলে ওইটা না, আমি কয়টা আইটেমস করবো সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত ভালোভাবে, কত ওয়ার্কআউটগুলি আমি কত মানে ইফেক্টিভলি, কতটা কোয়ালিটিফুল ওয়ার্কআউট করতে পারি, সেইটার কথাটা আমরা মাথায় রাখবো। নট আইটেমস, নট কোয়ান্টিটি, কোয়ালিটি ইজ দ্য ম্যাটার। তো এই জন্য আমরা সবসময় কোয়ালিটি ওয়ার্কআউটের পিছনে ছুটবো। এখন আমি বেঞ্চ চেস্ট প্রেস করছি, সে ফর এক্সাম্পল বেঞ্চ চেস্ট প্রেস করছি। বেঞ্চ চেস্ট প্রেস কীভাবে করছি, আমি এখানে ফ্ল্যাট বেঞ্চ চেস্ট প্রেসের কথা বলছি। এখানে হয়তো আমি 40 কেজি নিয়ে ফেলছি, ফার্স্ট সেটই 40 কেজি। 40 কেজি নিয়ে আমি
অল্প একটু উঠিয়ে নামাই ফেললাম, আসলে লাভ নাই। কিন্তু প্রথমে হচ্ছে আপনি ফার্স্ট ভুলটা যেটা করছেন, আপনি এই যে কোনো ওয়ার্কআউট শুরু করার আগে আপনারা অবশ্যই 2 থেকে 3টা, মানে প্রথম ওয়ার্কআউট আইটেমসটা 2 থেকে 3টা ওয়ার্ম আপ সেট করে নেবেন হালকা ওয়েটে। তাহলে হবে কি, আপনার এই মাসেলগুলি কি হবে, অ্যাক্টিভ হবে, ওই মাসেলগুলোতে ব্লাড ফ্লো হবে। তখন আপনি যখন ওয়ার্কিং সেট করবেন তখন আপনি ইজিলি করতে পারবেন। আর আরেকটা কথা বলি যে আপনি ধরেন চেস্টের ওয়ার্কআউট করলেন, আপনি 6টা আইটেম করলেন, 6টা আইটেমে ধরেন আপনি 6টা আইটেমসে আপনার এক একটা আইটেমসে 4 সেট করে, তাহলে 24 সেট টোটাল 24 সেট। তো আসলে এখানে কাউন্ট হয় কোনটা, সেটা হচ্ছে ওয়ার্কিং সেট কাউন্ট হয়। মানে এখানে দেখা গেলো আপনি বেঞ্চ চেস্টে 4 সেট করলেন, প্রথমে এসে কোনো ওয়ার্ম আপ নাই, আপনি ওয়ার্কিং শুরু করলেন, 4 সেট শেষ হয়ে গেল। এখানে দেখবেন যে আপনি 4 সেট তো আপনি করলেন, বেঞ্চ চেস্ট প্রেসের কথা বলছি, আপনি 4 সেট করলেন, তো 4 সেটে কিন্তু আপনার 2 সেট নষ্ট হবে, আপনি বুঝবেন না, আপনার ইয়েটা আপনার পেকটা আপনার হবে, স্ট্রেচ হবে না, ঠিক মতো বারবেলা আসবে না, একটু মানে আনইজি ফিল হবে। দেখবেন 4টার মধ্যে আপনার 2টা কিন্তু এমনি বাদ হয়ে যাবে, তাহলে আপনার আইটেম সেট থাকলে কিন্তু 2টা। তো এইভাবে আপনি কতটা ফোর্সফুলি, কতটা কোয়ালিটিফুলি আপনি একটা সেট কমপ্লিট করলেন, সেইটাই ওয়ার্কিং সেট এবং সেই সেটটাই কাউন্ট হবে। এখন এইভাবে আপনি যদি 6টা আইটেমসে যদি 2টা করে ওয়ার্কিং সেট হয়, যেখানে আপনি ফুল মানে অনেক বেশি স্ট্রেংথ নিয়ে 100% ইফোর্ট দিয়ে, আপনি এখানে মেকানিক্যাল টেনশন ছিল 100%, আপনি মেটাবলিক স্ট্রেস ছিল, এইভাবে করে যদি 2টা আইটেম, প্রত্যেকটা আইটেম যদি 2টা সেট করে করতে পারেন, তাহলে টোটাল 6টা আইটেমসে আপনার 12 সেট কাউন্ট হবে। ওকে, মানে ওয়ার্কিং সেটটা কাউন্ট হবে। তো এই জন্য আমরা বলি, আমরা যেটা করাই ক্লায়েন্টদেরকে, সেটা হচ্ছে আমরা প্রথমেই যে কোনো প্রথম ওয়ার্কআউট, যেমন চেস্টে প্রথমে আমরা বেঞ্চ চেস্ট প্রেসে শুরু করলাম, আমরা যেটা করাই যে 2 সেট বা 3 সেট অল্প ওয়েট দিয়ে কিছু ওয়ার্ম আপ সেট করাই। ওয়ার্ম আপ সেটে 15টা 20টা 25টা আমরা অল্প ওয়েট থাকে, যেগুলো আপনারা করতে পারেন। দেন কী হয়, 2টা বা 3টা ওয়ার্ম আপ সেট করার পর দেন আপনি 3টা যখন ওয়ার্কিং সেট করবেন, তখন দেখবেন আপনি খুব সুন্দরভাবে বারবেলটা আপনি চেস্ট বরাবর নিয়ে আসতে পারতেছেন, আপনি ঠিক মতো কন্ট্যাক্ট করতে পারতেছেন, এক্সেন্ট্রিকটা সুন্দর হচ্ছে, একদম বারটা চলে যাচ্ছে, এখানে আমার হাত চলে যাচ্ছে নিচে, ফুল স্ট্রেচ করছে এখানে 2 সেকেন্ড, দেন ফুল এক্সপ্লোডলি উঠালাম, ওটা স্লো আর আস্তে আস্তে এক্সেন্ট্রিক করলাম, দেখবেন 2টা সেট হবে আপনার খুব সুন্দর এবং কোয়ালিটিফুল হবে। এই জন্য আমরা সবসময়, আমি আবার বলছি যে কোয়ালিটির পিছনে ছুটবো, নট কোয়ান্টিটি। আমি কয়টা আইটেম করলাম, কয়টা আইটেম করবো, সেটা ইট ডাজেন্ট ম্যাটার। আর এটা হচ্ছে নো এক্সেন্ট্রিক মুভমেন্ট। আমি এটা ম্যাক্সিমাম কাস্টমারের মধ্যে দেখি, মেম্বারদের মধ্যে দেখি, যারা জিমে আসে, ইভেন সিনিয়রদের মধ্যে দেখি, কোনো এক্সেন্ট্রিক মুভমেন্ট নাই। এক্সেন্ট্রিক মুভমেন্টটা কি? এক্সেন্ট্রিক মুভমেন্ট হচ্ছে যে এখানে দুইটা মুভমেন্ট আছে, একটা হচ্ছে কনসেন্ট্রিক, একটা হচ্ছে এক্সেন্ট্রিক। ঠিক আছে, আমরা যখন বারবেলটা উঠাই, যেমন ফর এক্সাম্পল বারবেল কাল যখন আমরা করি, যখন বারবেল কাল করছি, এটা হচ্ছে কনসেন্ট্রিক। ঠিক আছে, এটা মাসেল কন্ট্যাক্ট হচ্ছে। আর যখন আমরা নামাচ্ছি, সেটা লেনদেনিং হচ্ছে, এটাকে বলে এক্সেন্ট্রিক। এই লেনদেনিং পোর্শনটা হলো সব থেকে ইম্পর্টেন্ট রেদার কনসেন্ট্রিক। এই জন্য স্ট্রেচিং, আমরা যখন কনসেন্ট্রিক করি, এটা মাসেল স্ট্রেচিং করে, মানে স্ট্রেচিং পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফর ল্যাট পুল ডাউন, যখন আমরা টান দিব, এটা হচ্ছে কনসেন্ট্রিক, যখন ছাড়বো এক্সেন্ট্রিক। 3, 2, 1, ফুল ওয়ে আপ। ওকে, এখানে 2 সেকেন্ড রাখবো, দেন এক্সপ্লোডলি আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে কনসেন্ট্রিক। এইভাবে প্রত্যেকটা ওয়ার্কার যখন আমরা কনসেন্ট্রিক এক্সেন্ট্রিক যখন আমরা বুঝে করব, মানে এক্সেন্ট্রিকটাকে বেশি প্রায়োরিটি দিব, তখন কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার বাইসেপ মাসেল, আপনার পেক মাসেল, আপনার ল্যাট মাসেল, আপনার কোয়াড মাসেল, আপনার হ্যামস্ট্রিং মাসেল একদম এক্সপ্লোড হয়ে গেছে। আর যদি আপনি পার্শিয়াল মারেন, সে ধরেন বাইসেপ কালসাল উঠালাম, হাফ উঠালাম, ঠাস করে নামাই দিলাম, ঠাস, কোনো লাভ নাই। এগুলি করা মানে ওয়েস্টেজ অফ টাইম, এবং আপনি এতে কিন্তু আপনি বড় মারাত্মক ধরনের ইনজুরিজ হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে এক্সেন্ট্রিক মুভমেন্টটা আমাদের জন্য খুবই প্রায়োরিটি দিয়ে আমরা এই জিনিসটা খেয়াল করব। মাসেল স্ট্রেচ, নো গুড মাসেল স্ট্রেচ। মাসেল স্ট্রেচ হচ্ছে এক্সেন্ট্রিক কথাই বলছি। আমরা যখন স্কোয়াট করি, যখন বারবেল ব্যাক স্কোয়াট যখন করি, এখানে বারবেল ব্যাক স্কোয়াটটা হচ্ছে আমরা যখন বসবো, এটা হচ্ছে এক্সেন্ট্রিক, স্লো আর বসবো। ওকে, 3, 2, 1, স্লো আর করে বসবো,
একদম যতদূর পারি অ্যাশ টু গ্রাস একদম নিচে বসে যাওয়ার চেষ্টা করব, ওখানে 2 সেকেন্ড থাকবো, দেন এক্সপ্লোর লিফট, একটু এক্সপ্লোর একটা ধাক্কা দিয়ে উঠবো না, হালকা করে একটু জোরে করে শক্তি দিয়ে উঠবো। তো এই যে জিনিসটা এক্সেন্ট্রিক, মানে আমরা যখন এক্সেন্ট্রিক করছি তখন কিন্তু আমাদের মাসেলটা স্ট্রেচ হচ্ছে, এবং স্ট্রেচিং পার্ট বা এক্সেন্ট্রিক পার্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর বিল্ডিং মাসেল, ফর প্রিভেন্ট ইনজুরিজ, ফর লুজিং ফ্যাট, ফর এভরিথিং। বাট আমরা যেটা দেখি যে ম্যাক্সিমাম এটা রিভার্স হয়। আমরা বারবেল বেঞ্চ চেস্ট যখন করি উঠানোটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, নামানোটা প্রায়োরিটি দিচ্ছি না। উঠাচ্ছি খুব, বাট নামানোটা মানে এ লেভেলে নামাচ্ছি। যখন ফ্লাই করছি বারবেল ডাম্বেল ফ্লাই যখন করছি উঠানোটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, নামানোটা ইচ্ছা মতো নামাচ্ছি। আসলে উঠানোর থেকে নামানোটা হবে সবচেয়ে ইম্পর্টেন্ট। নামানোটা হবে আমরা 3 থেকে 5 সেকেন্ড নামাবো, 3 থেকে 5, 3, 4, একদম ফুল ওয়ে ডাউন, ফুল ওয়ে আপ, 3, 2, 1, 2 সেকেন্ড থাকবো, 1 সেকেন্ড উঠবো, আবার এখান থেকে নামাতে থাকবো। এখানে কিন্তু আমরা ওয়েট করবো না। এই ব্যাপারগুলি, এই জিনিসগুলো কিন্তু আপনার বিশাল, এই ছোটো ছোটো জিনিস বাট খুবই ইম্পর্টেন্ট। বাট এগুলি কিন্তু আপনার একটা বড় পার্থক্য করে তুলবে। আপনি নিজেই এটা মানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটা আমি জিমে অনেক দিন রয়েছি, এটা আমি নিজে এগুলি মানে এক্সপেরিমেন্ট করি নিজে এবং সেটা অ্যাপ্লাই করি আমার কাস্টমার উপরে, এবং আমি দেখছি এটা সবচেয়ে বেস্ট। এবং অ্যাকর্ডিং টু মেনি রিসার্চ, মেনি লিটারেচার এটা বলা হয়েছে যে এক্সেন্ট্রিক পার্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে স্ট্রেচিং পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি এটা করলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 100% ইফোর্ট। 100% ইফোর্ট আমরা দিই না। 100% ইফোর্ট মানে এটা খুবই ইম্পর্টেন্ট। ইফোর্ট মানে কি? আমরা যখন ধরেন লাঞ্জেস যখন করছি, কিংবা ধরেন লেগ এক্সটেনশন যখন করছি, আমরা মানে জাস্ট উঠাচ্ছি, এখানে কোনো ইফোর্ট নাই, ঠিক আছে? আবার বারবেল ওভারহেড প্রেস করছি, উঠাচ্ছি, দিস ইজ নট এ ওয়ার্ক। এভাবে করে আসলে কোনো আপনি খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন, বরং আপনি ইনজুরিস হবে। তাহলে এখানে আমাদের 100% এফোর্ট দিতে হবে। মানে আমরা যখন লেগ এক্সটেনশন করবো, 1 সেট 2 সেট ওয়ার্ম আপ করার পর তিনটা সেট যখন আমরা ওয়ার্কিং করবো, 3টা ওয়ার্কিং সেট হবে সুপার কোয়ালিটিফুল। এখানে কোয়ালিটিফুল ওয়ার্ক হবে এখানে, মানে আমাদের সুপার এক্সেন্ট্রিক হবে। এক্সেন্ট্রিকটা খুব ইয়ে হবে। যখন আমরা লেগ এক্সটেনশন যখন আমরা উঠাবো, যখন নামাবো, তখন আমরা এক্সেন্ট্রিকটা করবো 3, 2, 1। এখানে যখন আমি স্ট্রেচিং পার্টে আমরা 2 সেকেন্ড রাখবো, দেন আবার কনসেন্ট্রিক করবো। এইভাবে করে যদি আপনি করেন, আপনি দেখবেন আপনার কোয়াড মাসেল একদম ফেটে যাবে। মানে আপনি নিজেই দেখবেন যে আপনার মানে অনেক বেশি পাম্প আপনি ফিল করবেন। এটা হচ্ছে যে মেটাবলিক স্ট্রেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম যে 100% ইফোর্ট দিতে হবে। ইফোর্ট যে আমরা লেগ এক্সটেনশন করার পর অন্তত আমার 5 মিনিট অন্তত আমার রেস্ট নিতে হবে। এই ধরনের ওয়ার্কআউটটা বলা হয় কুল ওয়ার্কআউট। আমি লেগ এক্সটেনশন দেওয়ার পর আমি মোবাইল দেখতেছি, আমি হাঁটাহাঁটি করছি, কথা বলতেছি, ঠিক আছে, এটা সমস্যা না। কিন্তু এইভাবে ওয়ার্কআউটগুলি করলে হবে কি, আপনি দেখবেন আপনার টাইম কমে যাবে। আপনি যেখানে 2 ঘন্টা ওয়ার্কআউট করছেন, আপনার দেখবেন 45 মিনিট 1 ঘন্টা আপনি একদম ফ্যাটিক হয়ে গেছেন। আপনার লেগ ওয়ার্কআউট যেদিন করবেন, আপনার অন্তত জিমে অন্তত আধা ঘন্টা আপনি রেস্ট নিয়ে যেতে বাসা যেতে হবে। হ্যাঁ, মানে আপনি এতটাই ইফোর্ট দিয়েছেন আপনার ওয়ার্কআউটে, আপনি স্ট্রেসটা, মেটাবলিক স্ট্রেসটা এত দিয়েছেন, এবং মেকানিক্যাল টেনশন আপনি অনেক প্রয়োগ করেছেন। যখন এক্সেন্ট্রিক করবো, তখন মেকানিক্যাল টেনশন কিন্তু আমার মাসেলের উপরে, আমার সিস্টেমের উপরে ইম্পোজ হবে। তো এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং এই যেটা বলা হয় যে টাইম আন্ডার টেনশন, যেটাকে বলা হয় টাইম আন্ডার টেনশন। যেমন আমি লেগ কার্ল করছি, আমি উঠিয়ে আবার ছেড়ে দিচ্ছি, এখানে কোনো টাইম আন্ডার টেনশন নাই। আমি আমার মাসেলকে কোনো টেনশন দিচ্ছি না। মাসেল কিন্তু বুঝে না যে আমরা বারবেল স্কোয়াট করছি, নাকি লেগ এক্সটেনশন করছি, নাকি লেগ প্রেস করছি, নাকি হিপ থ্রাস্ট করছি। মাসেল বুঝে হচ্ছে টেনশন। আপনি কতটুক সময় ধরে আপনি ওই মাসেলকে টেনশন ইম্পোজ করতে পারছেন, সেটা মাসেল কাউন্ট করে, এবং তাতেই কিন্তু মাসেল ফাইবার ট্রমা হয়, ডিস্ট্রয় হয়, ছিঁড়ে যায়, তারপরে সেটা রিপেয়ার হতে থাকে। তো এই জন্য 100% ইফোর্ট, মেটাবলিক স্ট্রেস, মেকানিক্যাল টেনশন এবং টাইম আন্ডার টেনশন, এই কয়েকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নো গুড ফর্ম অফ টেকনিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আমার গুড ফর্ম
মানে অনেকে আছে যে বারবেল বেন্ট ওভার রো করছে, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, বেন্ট ওভার রো যেভাবে করা উচিত, যেভাবে করলে আপনার সর্বোচ্চ আপনি ল্যাট অ্যাক্টিভেশন পাবেন, সেটা আপনি হচ্ছে না। ল্যাট পুল ডাউন করছি, হ্যাঁ, আপনার ফর্ম ঠিক নাই, হ্যাঁ, আপনি শুধু সুইং করছেন ল্যাট পুল ডাউনে। আসলে এই জিনিসগুলো কিন্তু একদম প্রথমে যখন আপনি জিমে ওয়ার্কআউট শুরু করেন, তখন থেকে কিন্তু এগুলো আপনি শিখে ফেলতে হবে। দেন যখন আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন, যখন আপনি অ্যাডভান্স যাবেন, তখন আপনার ফর্ম নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমি একটা কথা বলি যে ম্যাক্সিমাম জিমে ইনজুরিস হয় কিন্তু এই ব্যাড ফর্ম, ব্যাড পোস্চার, এইসব কারণে। কিন্তু আপনি যে ডেডলিফট যদি রাইট ফর্মে না করেন, আপনার মানে ফার্স্ট ডেতে আপনি একদম প্রথম সেটে আপনি ইনজুরিস হবে। তো এই জন্য আপনার ফর্ম এবং টেকনিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি আপনি শিখে ওয়ার্কআউট করতে না পারেন, তাহলে আসলে আপনি টাইম ওয়েস্ট করবেন। আমি বলবো নো চুজ অফ রাইট ওয়ার্কআউট, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক ওয়ার্কআউট আছে যেগুলিতে আমরা অনেক বেশি টাইম ওয়েস্ট করি। হ্যাঁ, তো আসলে সব ওয়ার্কআউট কিন্তু এতটা পারফেক্ট না। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমরা যখন ল্যাট পুল ডাউন করি, ল্যাট পুল ডাউনটা খুবই ভালো একটা এক্সারসাইজ। কারণ এখানে আপনি বসে আপনি বডিটা একদম সেট আপ করে আপনি ল্যাট পুল ডাউনটা করতে পারবেন। কিন্তু ল্যাট পুল ডাউনের পরিবর্তে আমরা যদি পুল আপ করি, আমি বলছি না পুল আপ খারাপ, মানে পুল আপের অল্টারনেটিভ কিন্তু ল্যাট পুল ডাউন। তো আমরা সবই করব, আমি বলছি না যে একদম বাদ দেবো, সবই করব, বাট আমি ডিফারেন্সটা বলছি যে পুল আপের থেকে ল্যাট পুল ডাউন কিন্তু অনেক সহজ। এখানে আপনি অনেক বেশি বডি সেট আপ করে সুন্দর করে বসে একদম এক্সেন্ট্রিক ওয়েতে স্ট্রেচ করে মাসেলটা আপনার ওয়ার্কআউটগুলি করতে পারবেন। কিন্তু আপনার পুল আপে কিন্তু সেটা পারবেন না। এরকম অনেক ওয়ার্কআউট আছে যেগুলির অল্টারনেটিভ অনেক ভালো ভালো ওয়ার্কআউট আছে। এটার জন্য আমাকে তাহলে আরেকটা ভিডিও বানাতে হবে যে কোন কোন ওয়ার্কআউটগুলি বেস্ট। মানে আপনার যেমন একটা উদাহরণ বললে আমার যতটুকু মনে আসতেছে এখন, সেটা হচ্ছে আমরা যে বারবেল ডিক্লাইন প্রেস যেটা করি। কারণ বারবেল ডিক্লাইন প্রেস যেটা করি সেটা কিন্তু আপনার দেখেন, এটা রেঞ্জ অফ মোশনটা খুব কম, খুব বেশি নামে না, অল্প নেমে আমাদের উঠাতেই হয়, উপায় নেই। রেদার আপনারা যদি ডাম্বেল দিয়ে করেন, ডাম্বেল ডিক্লাইন প্রেস করেন, এটা অনেক ইফেক্টিভ। কারণ ডাম্বেলের ডিক্লাইনটা কিন্তু অনেক স্লপ থাকে, অনেক ডিপে থাকে। তো আপনি অনেক দূর পর্যন্ত নামাতে পারবেন, মানে আপনার স্ট্রেচিংটা ভালো হবে, অনেক দূর পর্যন্ত নামাতে পারবেন এবং উঠাতে পারবেন অনেক সুন্দরভাবে। আপনি নিজে বুঝতে পারবেন এই দুইটা ওয়ার্কআউটের মধ্যে ডাম্বেল ডিক্লাইন প্রেস অনেক ইফেক্টিভ, এটা আপনি নিজেও বুঝতে পারবেন। এরকম আরও অনেক ওয়ার্কআউট আছে যেটা থেকে, যেমন ক্যাবল ওয়ার্কআউটগুলো, মানে ক্যাবল বেজ ওয়ার্কআউটগুলো কিন্তু অনেক ইফেক্টিভ। বাইসেপের যে ওয়ার্কআউটগুলো সেটা আপনি ক্যাবেলও করতে পারেন, ট্রাইসেপের ওয়ার্কআউটগুলি ক্যাবেলও করতে পারেন, বা মেশিন বেজ ওয়ার্কআউটগুলি কিন্তু অনেক ইফেক্টিভ। কারণ হচ্ছে এইগুলিতে আপনি স্পেসিফিক মাসেলে আপনি ঠিকঠাক মতো একদম জায়গা মতো লাগাতে পারবেন। আমি বলছি না যে আপনি ফ্রি ওয়েট ডাম্বেল বারবেল করবেন না, সেটাও করতে হবে, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ হিসেবে বলার চেষ্টা করছি। আমার 5 নম্বর পয়েন্টটা হচ্ছে নো স্পেসিফিক ওয়ার্কআউট রুটিন, নো মাস্টার প্ল্যান ফর উইক অ্যান্ড মান্থ। মানে হচ্ছে আমাদের জিমে অনেকে আছেন যাদের কোনো ওয়ার্কআউট রুটিন নাই, ডায়েট প্ল্যান তো দূরের কথা। তো এরা জিমে আসেন, এসে কোনো ধরনের স্ট্রেচিং করেন না, ওয়ার্ম আপ করেন না, এসেই প্রথমেই হ্যাভি ওয়েট মারতে থাকেন। তো আসলে ভাই এগুলি করেন না ভাই, এগুলি থামান। কারণ এই ধরনের ওয়ার্কআউট করলে আপনার কিন্তু মারাত্মক ইনজুরিজ হতে পারে, এবং একটা ইনজুরিজ কিন্তু আপনার জীবন হেল করে ফেলতে পারে, এবং ওই ইনজুরির জন্য আপনার কত সাফারিংস করতে হবে, মানে আপনার শরীর দিয়ে এবং আপনার টাকা দিয়ে সেটা আপনি কল্পনা করতে পারছেন না। তো আমরা চেষ্টা করব যে একটা সুন্দর ওয়ার্কআউট রুটিন তৈরি করার জন্য। সেই রুটিনগুলো উইক বাই উইক তৈরি করা হয়। এটা 4 সপ্তাহ রুটিন হতে পারে, 6 সপ্তাহ রুটিন হতে পারে, 8 সপ্তাহ রুটিন হতে পারে। তো এই রুটিনগুলো আপনি কেন করবেন? রুটিনগুলি করবেন যাতে আপনি ঠিকঠাক মতো ওয়ার্কআউটগুলি এসে করতে পারেন। সে ধরেন আপনি শনিবারে চেস্ট মারলেন, রোববারে আপনি শোল্ডার মারলেন, আবার আপনি 2 দিন 3 দিন পরে এসে আবার শোল্ডার চেস্ট মারলেন। দেখা গেলো আপনি অনেক মাসেল আপনি হিট করলেন না। তাহলে কী হলো, যে মাসেলগুলো আপনি হিট করলেন না সেগুলি কিন্তু ল্যাগিং হয়ে গেল। হ্যাঁ, ওখানে কিন্তু ব্লাড ফ্লো হলো না, মাসেলগুলি স্ট্রেচ হলো না, তাহলে আপনার মারাত্মক ইনজুরিজ হয়ে যাবে। কিন্তু ওই জায়গাগুলো আপনি ইনজুরি ডেভেলপ করবে। হ্যাঁ, তো এই জন্য একটা নাইস ওয়ার্কআউট রুটিন তৈরি করা উচিত, সাথে অবশ্যই ডায়েট প্ল্যান থাকতে হবে।
আচ্ছা, নো প্রোগ্রেস রেকর্ড। প্রোগ্রেস রেকর্ড হচ্ছে আমরা চেষ্টা করব যে আমাদের ওয়ার্কআউট রুটিনগুলো লিখে রাখার জন্য, যে আমরা উইক 1-এ চেস্ট মারলাম 20 কেজি দিয়ে, উইক 3-তে ট্রাই করব 25 কেজি দিয়ে, 30 কেজি, এভাবে প্রোগ্রেসিভলি আস্তে আস্তে করে আমরা ওয়েটটা বাড়াতে থাকবো, এবং সেটা আমাদের অবশ্যই রেকর্ড রাখতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে উইক 3-তে আমি বেঞ্চ চেস্ট প্রেস করেছি 30, তাহলে আমি 35-এ ট্রাই করব। উইক 2-তে আমার ডেডলিফট ছিল 80 কেজি, আমি চেষ্টা করব উইক 2-তে নেক্সট উইকে আমি 100 মারার জন্য। তো এই প্রোগ্রেস রেকর্ডগুলো মানে যদি আপনি লিখে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোথায় ছিলেন, কোথায় যাচ্ছেন। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমার লাস্ট এবং শেষ পয়েন্টটা হচ্ছে যে টু মাচ ইউটিউব চ্যানেল অ্যান্ড কপি পেস্ট কালচার। মানে এইটা আমাদের সমাজে, আমাদের জিমগুলোতে একদম জেঁকে বসেছে আর কি। মানে লোকজন শুধু ইউটিউব দেখে ওই কপি পেস্ট করে জিমে এসে। ভাই একটা কথা মনে রাখবেন ভাই, সেটা হচ্ছে দেখেন যারা ইউটিউবার, ভালো ইউটিউবার যারা, তা ম্যাক্সিমামই কিন্তু ইউরোপিয়ান। দেখেন ইউরোপিয়ানদের জেনেটিক্স, তাদের খাবার দাবার, এটা কিন্তু টোটাল আমাদের থেকে ডিফারেন্ট। দেখেন তারা 6 ফিট উপরে লম্বা হয়, তাতে বড় চেস্ট থাকে, শোল্ডার থাকে, হ্যাঁ, দেখুন তাদের লেগগুলো কিন্তু অনেক বড় বড় থাকে, মানে এটা জেনেটিক্স এটা, হ্যাঁ। তো এখন আমাদের দেশের জেনেটিক্স আমাদের এই এরিয়াতে জেনেটিক্স, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের মানুষের যে জেনেটিক্স, বা এশিয়ার যে জেনেটিক্স, সেখানে কিন্তু আমরা এত বেশি লম্বা হই না, আমাদের কায়িক পরিশ্রম করার ক্ষমতা কিন্তু অনেক কম, হ্যাঁ। যেমন নিগ্রোরা কিন্তু অনেক বেশি কায়িক পরিশ্রম করতে পারে, আবার পাহাড়িরা কিন্তু অনেক বেশি কায়িক পরিশ্রম করতে পারে। তো এই জন্য আসলে এই যে কপি পেস্ট কালচার, এই কালচার থেকে আমাদের বের হয়ে আসবে। আমরা ইউটিউব দেখবো মূলত লার্নিংয়ের জন্য এবং টিউটোরিয়ালের জন্য, মানে শেখার জন্য, কিন্তু হুবহু কপি পেস্ট করে আসলে কোনো কিছু করা ঠিক হবে না। একটা জিনিস মনে রাখতে হবে ভাই, সেটা হচ্ছে যে আপনাকে আপনার আপনার অবস্থানটা বুঝে, আপনার অবস্থায় থেকে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। এখন ওনারা যে ধরনের ওয়ার্কআউট রুটিন করেন, ওরা যে ধরনের খাবার দাবার খান, ওরা ম্যাক্সিমাম গ্রাস ফিড মিট খান, তারপর হচ্ছে অর্গানিক ফুড খান, ফ্রেশ ফ্রুটস খান, তো আমরা কিন্তু ওগুলো পাচ্ছি না, হ্যাঁ। সো সেজন্য ওদের গ্রোথ এবং আমাদের গ্রোথ কিন্তু ডিফারেন্ট, এবং ওরা যে ধরনের ভিটামিন খায়, যে ধরনের সাপ্লিমেন্ট খায়, এগুলো কিন্তু আমরা পাই না, বা পাইলেও কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো এগুলো অনেক দিন চিন্তা করে কিন্তু ব্যাপারটা বাস্তবতার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হবে। এই ছিল আমার টোটাল 7টা পয়েন্ট, যে আমরা যে ধরনের কমন মিস্টেকগুলি করি। আচ্ছা, আমি এই 7টা পয়েন্ট সাজিয়েছি হচ্ছে মূলত আমার এই জিমে 10 বছর এক্সপিরিয়েন্স, এবং এর বাইরে আরও প্রায় 5-7 বছর এক্সপিরিয়েন্স, টোটাল 17-18 বছর একটা এক্সপিরিয়েন্স উপরের ভিত্তি করে কিন্তু আমি ইয়েটা সাজিয়েছি। তো এখানে কিছু জিনিস আছে হয়তো আপনার সাথে মিলবে না, কিছু পয়েন্ট হয়তো আপনার সাথে মিলবে না। তো আমি আহ্বান করব এই টিপসগুলো, যে আমি মিস্টেকগুলো বললাম, যেগুলো থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, আমার মনে হয় আপনি অনেক বেশি বেনিফিট হবেন। এবং সেটা আমার কথায় উদ্বুদ্ধ হয়ে না, বরং আপনি এগুলি অ্যাপ্লাই করে যদি আপনি মানে বেনিফিটেড হন, তাহলেই আমার এই ভিডিও সার্থকতা। এবং যদি বেনিফিট হন কোনো কারণে, কোনো টিপসের কারণে, তাহলে অবশ্যই আমাদের এই মেসেজ বক্সে আপনার মেসেজ করবেন যে হ্যাঁ ভাই, আমি এই সুবিধা অসুবিধাগুলো লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো এবং রিপ্লাই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।